নমস্কার। আজ আমাদের বিষয় গৌতম বুদ্ধ কি রাজনীতি পছন্দ করতেন। গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষা মানবতার জন্য একটি অমূল্য সম্পদ। তিনি ছিলেন একজন আধ্যাত্মিক পথপ্রদর্শক, যিনি জীবনের 4টি আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গের মাধ্যমে মানুষকে দুঃখ থেকে মুক্তির পথ দেখিয়েছিলেন। তবে প্রশ্ন উঠতে পারে, গৌতম বুদ্ধ কি রাজনীতির প্রতি আগ্রহী ছিলেন? তিনি কি রাজনৈতিক কার্যকলাপে অংশ নিয়েছিলেন বা রাজনীতিকে সমর্থন করতেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে তার জীবন, সমকালীন সমাজ এবং তার শিক্ষার প্রেক্ষাপট বিশ্লেষণ করা প্রয়োজন। গৌতম বুদ্ধ খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে ভারতের শাক্য গণরাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন শাক্য রাজপরিবারের উত্তরাধিকারী, অর্থাৎ তার জীবনের প্রথম দিকে রাজনৈতিক দায়িত্বের সম্ভাবনা ছিল। তবে 29 বছর বয়সে তিনি রাজকীয় জীবন ত্যাগ করে সন্ন্যাসী জীবন গ্রহণ করেছিলেন, যা তার আধ্যাত্মিক অনুসন্ধানের সূচনা করে। এই ত্যাগই ইঙ্গিত দেয় যে রাজনৈতিক ক্ষমতা বা শাসনের প্রতি আকৃষ্ট ছিলেন না। তার মূল লক্ষ্য ছিল মানুষের দুঃখ কষ্টের মূল কারণ অনুসন্ধান করা এবং তার সমাধান খুঁজে বের করা। তৎকালীন ভারতের রাজনৈতিক পরিস্থিতি ছিল বৈচিত্র্যময়। মগধ, কৌশল, বৎস প্রভৃতি শক্তিশালী রাজ্যগুলোর পাশাপাশি শাক্য, কৌলীয় প্রভৃতি গণরাষ্ট্র বিদ্যমান ছিল। এই রাজনৈতিক প্রেক্ষাপটে বুদ্ধের সম্পর্ক ছিল বিভিন্ন রাজা ও শাসকদের সঙ্গে, যেমন মগধের রাজা বিম্বিসার বা কৌশলের রাজা প্রসেনজিৎ। তবে তিনি কখনোই সরাসরি রাজনৈতিক কার্যকলাপে জড়াননি। তার সংঘ বৌদ্ধ সম্প্রদায় ছিল একটি আধ্যাত্মিক সংগঠন, যেখানে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার কোনো স্থান ছিল না। গৌতম বুদ্ধের শিক্ষা মূলত নৈতিকতা, সমবেদনা, অহিংসা এবং বিভিন্ন মধ্যম পথের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তার শিক্ষায় রাজনৈতিক তত্ত্ব বা শাসন ব্যবস্থার কোনো সরাসরি উল্লেখ নেই। তবে তিনি রাজনৈতিক নেতাদের জন্য কিছু নৈতিক নির্দেশনা দিয়েছিলেন, যা শাসন কার্যে প্রয়োগ করা যেতে পারে। প্রথমত, ধর্মাশোকের প্রভাব। সম্রাট অশোক, যিনি পরবর্তীতে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, বুদ্ধের শিক্ষার আলোকে তার শাসননীতি পরিচালনা করেছিলেন। অশোকের শিলালিপিতে দেখা যায় তিনি অহিংসা, সহানুভূতি এবং জনকল্যাণমূলক কাজের উপর জোর দিয়েছিলেন, যা বুদ্ধের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গণরাষ্ট্রের নীতি। বুদ্ধ শাক্য গণরাষ্ট্রের সদস্য ছিলেন এবং তিনি বৌদ্ধ সংঘের গঠনতন্ত্রে গণতান্ত্রিক নীতি প্রয়োগ করেছিলেন। সংঘের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সকলের মতামত গ্রহণ করা হতো, যা সে সময়ের গণরাষ্ট্রীয় ব্যবস্থার সঙ্গে মিলে যায়। এটি পরোক্ষভাবে রাজনৈতিক গণতন্ত্রের একটি আদর্শ হিসাবে বিবেচিত হতে পারে। রাজার কর্তব্য। বুদ্ধ কয়েকটি সূত্রে, বিশেষ করে কূটদন্ত সূত্র, রাজাদের জন্য নৈতিক শাসনের পরামর্শ দিয়েছিলেন। তিনি বলেছেন, একজন শাসকের উচিত প্রজাদের কল্যাণে কাজ করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং দারিদ্র্য দূর করার জন্য অর্থনৈতিক উন্নয়নের দিকে মনোযোগ দেওয়া। এই পরামর্শগুলো রাজনৈতিক নীতির সঙ্গে সম্পর্কিত হলেও বুদ্ধের উদ্দেশ্য ছিল আধ্যাত্মিক ও নৈতিক উন্নতি, রাজনৈতিক ক্ষমতার লড়াই নয়। গৌতম বুদ্ধ রাজনীতিকে সরাসরি প্রত্যাখ্যান করেননি, তবে তিনি এটিকে তার জীবনের কেন্দ্রীয় বিষয় হিসেবে গ্রহণ করেননি। তার শিক্ষায় ক্ষমতার লোভ, সংঘাত বা রাজনৈতিক প্রতিযোগিতার কোনো স্থান ছিল না। তিনি বিশ্বাস করতেন যে মানুষের দুঃখ কষ্টের মূল কারণ হল লোভ, ঘৃণা ও অজ্ঞতা। রাজনীতি, যা প্রায় ক্ষমতার লড়াই ও স্বার্থের সংঘাতের সঙ্গে জড়িত, তার শিক্ষার সঙ্গে সরাসরি সামঞ্জস্যপূর্ণ ছিল না। তবে বুদ্ধের সময়ে রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ এবং সামাজিক অসমতার প্রেক্ষাপটে তিনি শান্তি ও সমবেদনার বার্তা প্রচার করেছিলেন। যখন শাক্য ও কৌলীয় গোষ্ঠীর মধ্যে রোহিণী নদীর জল নিয়ে বিরোধ দেখা দেয়, তখন বুদ্ধ উভয় পক্ষকে শান্তির পথে আনার জন্য মধ্যস্থতা করেছিলেন। এটি দেখায় যে তিনি রাজনৈতিক সংঘাতের সমাধানে নৈতিক ও শান্তিপূর্ণ পন্থা গ্রহণ করেছেন। আধুনিক বিশ্বে বৌদ্ধ দর্শনের রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের ক্ষেত্রে প্রভাব ফেলেছে। উদাহরণস্বরূপ, ডক্টর ভীমরাও আম্বেদকর ভারতে বৌদ্ধ ধর্ম গ্রহণ করে সামাজিক ন্যায় বিচার ও সমতার জন্য আন্দোলন করেছিলেন। তিব্বতের দলাই লামা বৌদ্ধ নীতির ভিত্তিতে শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলনের প্রতিনিধিত্ব করেছেন।
এই প্রেক্ষাপটে বুদ্ধের শিক্ষা রাজনীতির সঙ্গে পরোক্ষভাবে যুক্ত হয়েছে, তবে তা মূলত নৈতিক ও মানবিক মূল্যবোধের উপর ভিত্তি করেই। গৌতম বুদ্ধ রাজনীতিকে পছন্দ করতেন কিনা এই প্রশ্নের সরাসরি উত্তর দেওয়া কঠিন। তিনি রাজনৈতিক ক্ষমতা বা শাসনের প্রতি আকৃষ্ট ছিলেন না, বরং তার জীবনের লক্ষ্য ছিল আধ্যাত্মিক মুক্তি ও মানব কল্যাণ। তবে তার শিক্ষা শাসক ও সমাজের জন্য নৈতিক নির্দেশনা প্রদান করেছে, যা রাজনৈতিক প্রেক্ষাপটে প্রয়োগ করা যায়। বুদ্ধের দর্শন আমাদের শেখায় যে শান্তি, সমবেদনা এবং ন্যায় বিচারের মাধ্যমে একটি উন্নত সমাজ গঠন করা সম্ভব, যা রাজনীতির চেয়েও গভীর ও স্থায়ী প্রভাব ফেলতে পারে।